আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা তাপগতীয় প্রক্রিয়া দেখছিলাম চারটা। একটা ছিল সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এবং সেগুলার মধ্যে ওই গ্যাস কর্তৃক কত কাজ হয়েছে সেটা বের করার কথা ছিল। সেদিনই হেডলাইনটা ওরকম লিখছিলাম, কিন্তু আমরা শুরু করতে পারি নাই। তো আজকে সেটা দেখাবো যে গ্যাস প্রসারণ হইলে বা সংকোচন করলে গ্যাসের আহ, উপরে একটা ওই গ্যাস সিস্টেম দ্বারা কাজ হয়। একটা হচ্ছে প্রসারণ করলে ওই গ্যাস নিজে কাজ করতেছে এরকম, আর আমরা যদি ওই গ্যাসকে সংকোচন করি তাহলে সেক্ষেত্রে গ্যাসের উপরে আমরা কাজ করতেছি এরকম। তো যেটাকে আমরা ওই তাপগতিবিদ্যার প্রথম সূত্রে DW দিয়ে দেখাইছিলাম। তো আজকে আমরা সেই এই চারটা প্রক্রিয়ার ক্ষেত্রে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগটা দেখাবো, একই সাথে কাজের হিসাবগুলো দেখবো। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় তাপগতীয় প্রক্রিয়ায় হ্যাঁ, ফিজিক্স ক্লাস। আহ, গ্যাস কর্তৃক কৃত কাজের হিসাব। ওকে, তাহলে আমাদের প্রথম যে তাপগতীয় প্রক্রিয়াটা ছিল সেটা ছিল সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়াটা কি ছিল? আমরা ভিডিও দেখছিলাম যে এই ক্ষেত্রে চাপ স্থির থাকবে একটা গ্যাসের উপরে, সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হবে না। তার মানে যে তাপগতীয় প্রক্রিয়ায় চাপ স্থির থাকে। আচ্ছা, এই প্রক্রিয়ায় চাপ স্থির, শর্টকাটে লিখে দিলাম, এই প্রক্রিয়ায় চাপ স্থির। ওকে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটা গ্যাসের ক্ষেত্রে চাপ আর আয়তনের গ্রাফ আঁকি, গ্রাফটা কিরকম হবে? যে এই বরাবর চাপ আর এই বরাবর যদি আয়তন, এভাবে যদি গ্রাফটা আঁকি, তাইলে গ্যাসের আয়তন পরিবর্তন হচ্ছে। আমরা ভিডিওতে দেখছিলাম যে একটা গ্যাস নিলাম, এই গ্যাসের উপরে একটা ওয়েট বসাই দিলাম, ধর এরকম এই পিস্টনের উপরে। তো এই ওয়েটটা আর বাড়াবো না কমাবো না, তার মানে এই ওয়েটটাই এটার উপরে চাপটা দিচ্ছে। তো তারপর এটাকে স্লোলি যদি আমরা তাপ দেই, আই মিন তাপমাত্রা যদি বাড়াই, ওকে, এটার তাপমাত্রা যদি বাড়াই, তো আই মিন পিস্টনটাকে আস্তে আস্তে উপরে উঠতে দেব, আই মিন চাপ স্থির থাকবে, হুট করে উঠবে না। এরকম যদি হয় তাইলে যেটা হবে ওই চার্লসের সূত্র আর কি, আয়তন পরিবর্তনের সাথে সাথে এর তাপমাত্রা পরিবর্তন হবে কিন্তু চাপ স্থির থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের গ্যাসের এই ক্ষেত্রে গ্রাফটা যেরকম হবে যে আয়তন পরিবর্তন, ওয়ালাইকুম আসসালাম, আয়তন বাড়তে থাকবে কিন্তু চাপ স্থির থাকবে, তার মানে গ্রাফটা দেখতে এরকম হবে, আয়তন বাড়তে থাকবে কিন্তু চাপ স্থির থাকবে। ওকে, আগের দিন ভিডিওতে আমরা এগুলা দেখে আসছিলাম। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা এই ক্ষেত্রে মানে সেকেন্ড পজিশন যদি আমি এরকম দেখাই, যে একটু পরে যখন আয়তনটা বেড়ে গেছে, আয়তন বেড়ে ধর পিস্টনটা এখানে চলে আসলো, আর এটা হচ্ছে চাপ এখনো স্থির আছে, তার মানে চাপ উভয় ক্ষেত্রেই স্থির ছিল। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আদি অবস্থান পিস্টনটার, এটা হচ্ছে শেষ অবস্থান। তো এখন এইখানে একটু আয়তনের পরিবর্তন হয়েছে, গ্যাসটার আয়তনের পরিবর্তন হয়েছে। আমরা কিন্তু এটা সিলিন্ডার, তো সিলিন্ডারের আয়তনের পরিবর্তন হয়েছে। তো এখন এই আমরা এই ক্ষেত্রে যদি কাজের হিসাবটা করতে চাই, তাহলে আমাদের কাজ সমান সমান এই গ্যাসটা কতখানি কাজ করছে এই পিস্টনটাকে উপরের দিকে সরানোর ক্ষেত্রে, সেটা যদি বের করতে চাই, ধরলাম এইটুকু যে উঠে আসছে পিস্টনটা, এইটা ইয়াটা হচ্ছে আহ, দূরত্বটা হচ্ছে ডিএক্স, ক্ষুদ্র দূরত্ব ডিএক্স পরিমাণ সরে গেছে। আর এই যে এই পিস্টনটার যে এই সরি এই ওয়েটটা যে বসাই দিয়ে রাখছি, এই ওয়েটটা এফ বল দিচ্ছে এই পিস্টনটার উপরে, এটা ধরে এফ ইকুয়ালস টু এমজি। ওর আমাদের দরকার নেই, ওটা এমজিটা দরকার নেই, এফ বল প্রয়োগ করতেছে। আর আমরা জানি তাহলে এই পিস্টনটাকে উপরের দিকে সরানোর জন্য গ্যাসের কিন্তু এই এফ এর সমান বল দিতে হবে, মানে ওইটার বলের সমান বল দিলে পিস্টনটা উপরে উঠবে। তার মানে গ্যাসটাও এটাকে যখন ধাক্কা দিচ্ছে, উপরের দিকে উঠাইছে যখন এটাকে, গ্যাসটা যে বল দিছে সেই বলটা ওই এফ এর সমান। তো ধরলাম ওই গ্যাসটা এফ পরিমাণ বল দিয়েই এটাকে উপর উঠাইছে, ওয়েটের সমান বল না দিলে এটা উপর উঠবে না। আচ্ছা, এবার আসি,
এটা হচ্ছে ডিএক্স, আর এই পিস্টনটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পিস্টন তো পিস্টন, ধর এটা যদি সিলিন্ডার হয়, সিলিন্ডারের প্রস্থচ্ছেদটা হবে হচ্ছে বৃত্তাকার, তো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এফ হচ্ছে ওই গ্যাসটা যে বল প্রয়োগ করতেছে, আর ডিএক্স হচ্ছে সরণ, কতটুকু পিস্টনটাকে সরাই ফেলছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে গ্যাস দ্বারা কৃত কাজটা কত হয়েছে, কৃত কাজ যদি আমি দেখাইতে চাই তাহলে এরকম অবস্থা। এই ডিএক্স দূরত্ব সরানোর জন্য যে কাজটা হয়েছে সেটাকে যদি আমরা ডিডাব্লিউ দিয়ে দেখাই, ওকে, ডিডাব্লিউ খুব অল্প পরিমাণ কাজ, তাহলে আমরা বল সমান সমান কাজ সমান সমান জানতাম বল ইনটু সরণ, তাহলে এফ ইনটু ডিএক্স হবে। এই যে বল দিচ্ছে এফ পরিমাণ, আই মিন ওই পিস ওয়েটটা যে পরিমাণ বল দেয় তার সমান পরিমাণ বল দিচ্ছে, আর এই ডিএক্স হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে এফ ডট ডিএক্স। কেউ না বুঝলে বলিস। তো এফ সমান সমান গ্যাসের ক্ষেত্রে আবার আমরা জানি গ্যাসের চাপ পি সমান সমান, বা আমরা পি সমান সমান জানতাম বল বাই ক্ষেত্রফল। ওকে, তাহলে এই ক্ষেত্রে এই গ্যাসের যে চাপ, চাপ পি সমান সমান ছিল এফ বাই এ। তাহলে এখানে গ্যাসটা যে চাপ দিচ্ছে সেটাকে আমরা এফ বাই এ আকারে যদি লিখি, তাহলে এফ সমান সমান হবে পি ইন্টু এ। ওকে, গ্যাসের চাপ যদি পি হয়, গ্যাসের চাপ যদি পি হয়, তাইলে এফ এর জায়গায় লিখতে পারি পি ইন্টু এ, সাথে হচ্ছে ডিএক্স। ওকে, এই পি দিয়ে বোঝাচ্ছি গ্যাসের চাপটা। এখন এ আর ডিএক্স এটা কি জিনিস, এ হচ্ছে ক্ষেত্রফল আর ডিএক্স হচ্ছে উচ্চতাটা। তাহলে ক্ষেত্রফল আর উচ্চতা মিলে আয়তন হয়, তার মানে ওইটুক গ্যাসের আয়তন হচ্ছে এই এ ডিএক্স। তার মানে এ ডিএক্স দিয়ে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এইটুকু গ্যাসের আয়তন বা এইটুকু সিলিন্ডারের এইটুকু আয়তন। তাহলে আয়তন যেটুকু পরিবর্তন হয়েছে আর কি, তাহলে আমি এটাকে লিখতেছি ডিভি দিয়ে। হ্যাঁ, ডিভি মানে হচ্ছে আয়তনের কতটুকু পরিবর্তন হলো এইটুক। ওকে, এইটুকু কে বুঝিস নাই? এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ডিএক্স হচ্ছে উচ্চতাটা। তাহলে ওটা যদি আমি বের করি তাহলে ওটা একটা আয়তন বের হবে। তাহলে এই আয়তনটাকে আমি ডিভি দিয়ে দেখাচ্ছি। ডিভি দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি, ডিভি দিয়ে বোঝাচ্ছি অ্যাকচুয়ালি এই যে এটা তো শেষ আয়তন, শেষ আয়তন হচ্ছে ভি টু, আদি আয়তন হচ্ছে ভিয়ন। তাহলে এই যে এইটুকের আয়তন অ্যাকচুয়ালি ওই যে ভি টু মাইনাস ভিয়ন, মানে সেটাকে আমরা ডিভি দিয়ে দেখাচ্ছি, এটা একটা আয়তনের পরিবর্তন। হ্যাঁ, ডেল্টা দিয়েও একই কথা, আমরা এটাকে ডি দিয়েও দেখাইতে পারি, ডেল্টা দিয়েও দেখাইতে পারি। ডি দিয়ে খুব ক্ষুদ্র পরিবর্তন বোঝায়, ডেল্টা দিয়ে একটু বড় মানের পরিবর্তন বোঝায়। আচ্ছা, তাহলে ওই ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তনটা, এই পিস্টন সরার কারণে যেটুকু আয়তনের পরিবর্তন হইলো। আচ্ছা, এখন যদি আমরা ওই এটা তো ক্ষুদ্র দূরত্ব নিয়ে চিন্তা করছিলাম, যদি একটু বৃহৎ পরিমাণে আমরা প্রসারণ করি সেক্ষেত্রে কাজটা কত হবে, সেই ক্ষেত্রে কাজটা যদি আমরা বের করি তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো, মানে টোটাল কাজটা। তো সেই ক্ষেত্রে এই ডাব্লিউ মানে মোট কাজ বের করতে চাই, এটা তো ক্ষুদ্র পরিমাণ কাজ বের করছিলাম ক্ষুদ্র একটা সরণের জন্য। তাহলে আমি যদি আদি আয়তন ভি ওয়ান থেকে শেষ আয়তন ভি টু এরকম একটা বৃহৎ ইয়া নিয়ে পরিসর নিয়ে যদি আয়তন বাড়াই, সেই ক্ষেত্রে মোট কাজটা বের করতে হলে আমাদের এই ডিডাব্লিউটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো ডিডাব্লিউ সমান সমান আবার লেখা যায় এই পি ডিভি। তো এই পি ডিভি এইখানে আয়তন কত থেকে কতখানি চেঞ্জ করছি, ধর আমরা এই গ্যাসের আয়তন এটা ছিল ভি ওয়ান আদি আয়তন, এই পর্যন্ত নিয়ে আসছি ভি টু, এর জন্য কত কাজ হয়েছে সেটা বের করতে যাচ্ছি। ওকে, বা এই আদি আয়তন ভি ওয়ান ভি টু, মানে আমি এবার ডিএক্স এর বদলে ধরে নিলাম ওই পরিসরটা বড়। তাহলে এই ক্ষেত্রে লিমিট কার বসাবো, যেটা চেঞ্জ হচ্ছে, কারণ পি তো স্থির বলে নিছি সমচাপ প্রক্রিয়া, তাহলে পি লিমিট ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাহলে পরের লাইনে পিটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতেছি, ডিভি ভিতরে থাকতেছে, আর এর লিমিটটা হচ্ছে ভি ওয়ান থেকে ভি টু। তাহলে আমি একটা গ্যাসকে ভি ওয়ান আয়তন থেকে ভি টু আয়তন পর্যন্ত প্রসারণ করলাম। তাহলে সেক্ষেত্রে ওই গ্যাস দ্বারা কৃত কাজটা কত হয়েছে, আমরা জানি ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই এক্স, মানে হচ্ছে এই ক্ষেত্রে আমরা এটা পাবো ডিভির ইন্টিগ্রেশন করলে পাবো ভি, আর লিমিট তো ভি ওয়ান ভি টু, এটা তো এখন ডাব্লিউ। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু যেটা আসতেছে, আমরা এখানে একবার ভি টু বসাবো, একবার আপার লিমিট আর একবার লোয়ার লিমিট। তাহলে এবার যেটা আসতেছে ডাব্লিউ ইকুয়ালস টু আসতেছে পি ডিভি, ডাব্লিউ ইকুয়ালস টু আসতেছে পি, এই ভি টু মাইনাস ভি ওয়ানকে আমরা ডেল্টা ভি দিয়ে দেখালাম।
ওকে, তাহলে যেটা দাঁড়াইলো, আমরা একটা গ্যাসকে সমচাপ প্রক্রিয়ায় যদি প্রসারিত করি বা আয়তন পরিবর্তন করি আর কি, সেক্ষেত্রে কত কাজ হয়েছে, প্রসারণের ক্ষেত্রে গ্যাস দ্বারা কত কাজ হয়েছে সেটা আমরা কিভাবে বের করব? ওই আহ, গ্যাসের চাপটা আর কতখানি আয়তন পরিবর্তন করলাম সেটা দিয়ে গুণ দিলেই আমরা কাজটা পেয়ে যাব। তাইলে আমি যদি এটাকে গ্রাফ থেকে দেখাইতে যাই, দেখতো এই ডেল্টা ভি, এই ডেল্টা ভি মানে এইটুক, ওকে, আর চাপের মান মানে হচ্ছে এইটুক পি। এই দুইটাকে যদি গুণ করি, অ্যাকচুয়ালি এটাকে যদি আমি দৈর্ঘ্য আর প্রস্থ হিসেবে চিন্তা করি, এই ডেল ভি এটা একটা দৈর্ঘ্য, এটা ধর প্রস্থ, এরকম যদি চিন্তা করি, তাহলে অ্যাকচুয়ালি এইটুক অংশের ক্ষেত্রফল বের করলে আমি অ্যাকচুয়ালি কাজটা বের করে ফেলতে পারতেছি। এটাই অ্যাকচুয়ালি আমার সেই ডাব্লিউটাকে মিন করতেছে। গ্রাফ থেকে যদি আমাকে কাজ বের করতে বলে, তাহলে এই যে ভি1 ভি2 এইটুক দ্বারা আর ওই যে আমরা প্রক্রিয়াটার যে এই সমচাপ প্রক্রিয়ার যে গ্রাফটা পাইছি সেইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা বের করে ফেললেই হচ্ছে। কারণ এই যে ডেল্টা ভি মানে হচ্ছে এইটুক আর পি মানে হচ্ছে এইটুক, তার মানে আমরা যদি তাপগতীয় প্রক্রিয়ায় আমাদের কখনো গ্যাস কর্তৃক কাজ বের করতে বলে, সেটা গ্যাসের সংকোচনে হোক, প্রসারণে হোক, বা গ্যাসের উপরে করা হোক, তাহলে আমাদের যেটা করা লাগবে, আমাদের ওই পি বনাম ভি গ্রাফ থেকে ওই যেটুকু আয়তন পরিবর্তন করছি সেইটুকের ক্ষেত্রফল বের করে ফেললেই হবে। ওকে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেললেই হবে। আচ্ছা, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এখন আরেকটা জিনিস বলে এখন যে এখন আমরা এটার জন্য যদি সমচাপ প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে একটু লিখতে চাই, তাহলে কিরকম করে লেখা যায়? আমরা প্রথম সূত্রটা পড়ে আসছিলাম, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এখন অলরেডি আমরা পেয়ে গেলাম যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ, ডিডাব্লিউ এর জায়গায় আমরা পেয়ে গেলাম পিডিভি। ওকে, পিডিভি। তাহলে এখন আমরা এই সূত্রটাকে সমচাপ প্রক্রিয়ার জন্য আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে এভাবে লিখতে পারি, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এই জায়গায় এখন বসাই দিতে পারি পিডিভি। আচ্ছা, এটুক যদি বোঝা যায়, তাহলে এবার আমরা পরের প্রক্রিয়াটায় চলে যাব। আচ্ছা, এই ক্ষেত্রে ওই যে গ্যাসের যদি সংকোচন হয়, সংকোচন হইলে তখন এই যে ভি2 মান ছোট হবে, ভি1 এর মান বড় হবে, মানে সংকোচন করলে তো শেষ আয়তন ছোট হয়ে যায়, তো তখন মাইনাস আসবে, ডাব্লিউ মাইনাস আসবে। আর ডাব্লিউ মাইনাস আসা মানে আগের দিন বলছি যে কাজ যখন ঋণাত্মক আসবে এর মানে গ্যাসের উপরে কাজ করা হয়েছে, তার মানে গ্যাসটাকে সংকোচন করা হয়েছে। আচ্ছা, এটা গেল সমচাপ প্রক্রিয়া। এখন আমরা পরের প্রক্রিয়া আসতেছি, সম আয়তন প্রক্রিয়া। যদি আয়তন সমান রাখি, আয়তন চেঞ্জ হবে না, তো ওই ক্ষেত্রে আয়তন যদি স্থির থাকে, তখন আমাদের গ্যাস কর্তৃক মানে এই কৃতকাজের হিসাবটা কত আসে, আর একই সাথে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আকারটা তখন কেমন হয় সেটা একটু দেখি। তাহলে দ্বিতীয়টা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, এটা মুছতেছি। সম আয়তন প্রক্রিয়া, এই ক্ষেত্রে আয়তন স্থির। এক্ষেত্রে আয়তন স্থির। আয়তন স্থির হওয়া মানে কি? মানে হচ্ছে আয়তনের কোনো পরিবর্তন হবে না। তার মানে আরো সহজভাবে বললে, ডেল্টা ভি ইকুয়ালস টু 0, বা ওই যে ডিভি ইকুয়ালস টু 0। তার মানে আয়তনের কোনো পরিবর্তন হয় নাই, বা ডিভি ইকুয়ালস টু 0। হ্যাঁ, যেটাই বলি সেটাই সত্য। তো এখন এই ক্ষেত্রে যদি গ্রাফটা আঁকতে যাই, কিরকম হবে? পি বনাম ভি, এই বরাবর ভি, এই বরাবর পি। এবার আমরা গ্যাসের পিস্টনটা ফিক্সড, পিস্টন ওই জায়গা থেকে নড়াচড়া করতে পারতেছে না, পিস্টনটাকে ফিক্সড করে দেওয়া। ধর আমরা একটা বোতলের মধ্যে গ্যাস নিয়েছি, বোতলের মুখ বন্ধ, এরকম। তো এরপরে যদি বোতলটাকে তাপ দিই, তাহলে ওই গ্যাসটা আস্তে আস্তে প্রসারণ হওয়ার চেষ্টা করবে, মানে তার ভিতরে প্রেসার বেড়ে যাবে। তার মানে তাপমাত্রা আর আয়তন তার মধ্যে চেঞ্জ হচ্ছে, কিন্তু সরি, তাপমাত্রা আর চাপ তার মধ্যে চেঞ্জ হচ্ছে, কিন্তু আয়তন আর চেঞ্জ হইতে পারবে না। এবং এক সময় চাপ বাড়তে বাড়তে ওই বোতলটা ফেটে যেতে পারে, এরকম হইতে পারে। তো ওই ক্ষেত্রে ওগুলাকে আমরা বলবো সম আয়তন প্রক্রিয়া। তো এই যে সম আয়তন প্রক্রিয়ায় তার মানে আয়তন স্থির, এই পিস্টন আর ওঠানামা করতে পারবে না। ওকে,
তাহলে ওঠানামা করতে যদি না পারে, তাহলে সেই ক্ষেত্রে আয়তন যেহেতু স্থির, এই ভি ফিক্সড, আর নড়াচড়া করতে পারবে না, চাপ আস্তে আস্তে বাড়তে থাকবে যত আমি তাপ বাড়াবো এখানে। তাহলে এই ক্ষেত্রে আয়তন স্থির, ধর আদি আয়তন এটা ছিল, এটাই আছে, সময়ের সাথে সাথে যতই তাপ বাড়াইতে থাকবে চাপ বাড়তে থাকবে, মানে এরকম সোজা একটা গ্রাফ পাবো। আয়তন নড়াচড়া করবে না, কিন্তু চাপের মান বাড়তে থাকবে। ওকে, তাহলে এই সমায়তন প্রক্রিয়ায় তাহলে আমি একটা গ্যাসকে তাপ দিচ্ছি, আমরা বলছিলাম গ্যাসের তাপ দুই ভাবে ভাগ হয়ে যায়। এক অংশ কি করে, এক অংশ হচ্ছে অন্তস্থ শক্তি বাড়ায় দেয়, মানে এই অণুপরমাণুর গতি শক্তি বাড়ায় দেয়, আর এক অংশ কাজ করে। এখন এখানে দেখ, এই গ্যাস দ্বারা কোনো কাজ হচ্ছে না, কারণ গ্যাস পিস্টনকে সরাইতে পারতেছে না। তার মানে এই ক্ষেত্রে ডি ডাব্লিউ ইকুয়ালস টু কিন্তু পি ডিভি যেটা ছিল, এই ডিভির মান যেহেতু শূন্য, তার মানে পি ইন্টু জিরো মানে হচ্ছে শূন্য। এই ক্ষেত্রে কাজের পরিমাণ কিন্তু শূন্য। তার মানে এইখানে যা তাপ দিব পুরাটাই ব্যয় হবে অণুগুলার গতিশক্তি বাড়াই দিতে, আই মিন অন্তস্থ শক্তি বাড়াই দিতে। তাইলে এই ক্ষেত্রে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, সেটার রূপটা কেমন হবে, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ ছিল, যেহেতু ডি ডাব্লিউ শূন্য, তার মানে এই ক্ষেত্রে হবে ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ, ডি ডাব্লিউ যেহেতু শূন্য। ওকে, ডি ডাব্লিউ যেহেতু শূন্য, তার মানে এখানে ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ, যার মানে দাঁড়াচ্ছে আমি এই ক্ষেত্রে যা তাপ দিব পুরাটাই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে বা অন্তস্থ শক্তি পরিবর্তনে ব্যয় হবে। গ্যাসটা কোনো কাজ করতে পারবে না, এই ক্ষেত্রে গ্যাস দ্বারা কোনো কাজ হবে না। ওকে, তাহলে এটা বলতে পারি আমরা সমায়তন প্রক্রিয়ায় একটা সিস্টেমে প্রদত্ত তাপ শক্তির সম্পূর্ণটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে বা বৃদ্ধিতে ব্যয় হবে। ওকে, মাঝে মাঝে এগুলা খ নাম্বারের জন্য আসে। ওকে, এইটুক যদি বুঝে থাকিস, তাহলে এবার আমরা সমষ্ণ প্রক্রিয়ায় চলে যাচ্ছি। এরপরে আমাদের সমষ্ণ প্রক্রিয়া, এটা ছিল সমচাপে, মানে আমাদের ওখানে তো হ্যাঁ পি কস এইখানে কিন্তু, আচ্ছা ওর কোশ্চেনটা বুঝছিস? আচ্ছা, আমাদের পরিবর্তন নিতে হচ্ছে কি, আচ্ছা ওর কোশ্চেনটা কি ছিল, সবাই একটু কোশ্চেনটা শোন। ও বলতেছে যে একটু আগে আমরা সমচাপ করে আসলাম, সমচাপে আমি বলতেছি যে সমচাপে যেহেতু আমি সম আয়তনে বললাম যে ডেল্টা ভি ইকুয়ালস টু জিরো, তাহলে আমি সমচাপের ক্ষেত্রে কেন পি ইকুয়ালস টু জিরো বসাইলাম না? ওর কোশ্চেনটা এইটা, যে এখানে যেহেতু সম আয়তন আপনি এখানে জিরো বসাইলেন, ওই ক্ষেত্রে কেন পি কে জিরো বসাইলেন না? আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি, গ্যাসের উপরে একটা ওয়েট রাখা ছিল তাই না আগের ক্ষেত্রে সমচাপে, তাই না? আচ্ছা, ওই ওয়েটটার মানটা কি শূন্য ছিল? গ্যাসটার চাপ ছিল না? তাহলে ওই চাপটা তো থাকবে, মানে চাপটা স্থির আছে, এর মানে কিন্তু চাপ শূন্য না। বাট এখানে কি হয়েছে, এই ডিভি মানে কি আয়তনের পরিবর্তন, এই ভি ওয়ান আগে যা ভি টু শেষেও তাই, যদি আমি ভি টু মাইনাস ভি ওয়ান করি শূন্য আসবে না? এবার বুঝতে পারছিস? আমি ওখানে সমচাপ বলতেছি, কিন্তু ওখানে কিন্তু চাপের চাপের একটা মান ছিল, ওই যে উপরে ওয়েট মেশিন দিয়ে রেখেছিলাম ওটার মান ছিল, এবং ওটা শূন্য না, ওটা 1 ATM হইতে পারে, 2 ATM হইতে পারে, ওটার একটা মান ছিল। কিন্তু এইখানে আয়তন, সময় আয়তন বলতে তার আদি আয়তনও যা শেষ আয়তনও যা, তার মানে ভি টু মাইনাস ভি ওয়ান যদি আমি করি সেটা জিরো আসবে। থ্যাঙ্কস কোশ্চেনটা করার জন্য, থ্যাঙ্কস। ওকে, আশা করি সবাই এটা বুঝছিস। এই আবির বুঝছিস? ওকে, আচ্ছা এবার আসি আহ সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া, এক্ষেত্রে তাপমাত্রা স্থির, এক্ষেত্রে তাপমাত্রা স্থির মানে বয়েলের সূত্র, বয়েলের সূত্র পি বনাম ভি হইলে যেরকম হয়, এই যে ধর এটা পি এটা ভি, তাপমাত্রা স্থির থাকলে আমি জানি ভি আর পি পরস্পরের ব্যস্তানুপাতিক ছিল, মানে যত আয়তন বাড়াবো চাপ আস্তে আস্তে কমবে, এই পুরাটা জায়গা জুড়ে একই তাপমাত্রা স্থিরটি থাকবে আর কি, তাপমাত্রা স্থির থাকবে, এটা একটু স্লোলি নামবে। ওকে,
এরকম কিছু একটা হবে। তো এখন এই ক্ষেত্রে যদি আমরা ওই যে আগের দিন এটা বলে আসছিলাম যে নোট করতে বলছিলাম অন্তস্থ শক্তিটা বলার সময়, যে একটা গ্যাসের অন্তস্থ শক্তি সবসময় তাপমাত্রার উপরে নির্ভর করে, তাপমাত্রা চেঞ্জ হলে অন্তস্থ শক্তি চেঞ্জ হবে। ওকে, তাহলে তাই যদি হয়, তাহলে দেখ এই যে আমরা ইয়া করি, তাহলে এবার যেহেতু তাপমাত্রা স্থির, তার মানে এবার ডিইউ, এটা অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় নাই। তাপমাত্রা স্থির থাকা মানে অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় নাই। সবাই এটুকু বুঝতেছিস? অণুপরমাণুর গতিশক্তি নির্ভর করতো কিসের উপরে? আমরা ওই ফিজিক্সের 10 নাম্বার চ্যাপ্টারে বলি বা পরিবেশ রসায়নে বলি, আমরা এটা পড়ে আসছিলাম যে গ্যাসের গতিশক্তি ছিল 3/2 nRT। আর অন্তস্থ শক্তিটা আসছিল কোথ থেকে? ওই অণুপরমাণুর গতিশক্তিগুলা থেকেই আসছিল মেনলি। হ্যাঁ, গতিশক্তি আর বিভব শক্তি। তো গ্যাসের ক্ষেত্রে গতিশক্তিটাই মেনলি অন্তস্থ শক্তি। তাহলে যেহেতু এটা তাপমাত্রার উপরে নির্ভর করতো, আমি এবার তাপমাত্রা চেঞ্জ করি নাই, তার মানে গ্যাসটার অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় নাই। সবাই এটা বুঝছিস? ওকে, এই ঐশী বুঝছিস ভাইয়া? নামে বুঝছিস? ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে তাপমাত্রা স্থির, এই পুরাটা সময় গ্যাসের অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, অন্তস্থ শক্তির যদি পরিবর্তন না হয়, আচ্ছা, এইবার তাইলে আমরা লিখতেছি ওই ডিকিউ সমান সমান আমাদের ছিল ডিইউ প্লাস ডিডাব্লিউ। তার মানে এখানে ডিকিউ এর মান, এই ডিইউ এর মানটা শূন্য, তাহলে আমরা এটা বসাই দিতে পারি ডিকিউ ইকুয়ালস টু ডিডাব্লিউ। ওকে, এবার আমাদের অন্তস্থ শক্তির পরিবর্তন শূন্য, তার মানে পুরা ইয়া দিয়ে, তাপ দিয়ে গ্যাস এবার কাজ করছে। গ্যাসের পুরা কাজটা হবে ওই যেটুকু তাপ দিছি সেই পুরা শক্তিটা সে কাজের জন্য ব্যয় করছে। ওকে, তো আমরা এখন এই কাজটা কত সেটা আমরা বের করব, মানে হচ্ছে এইটা হচ্ছে এই পিডিভি এরকম হওয়ার কথা। ওকে, পিডিভি এরকম হওয়ার কথা, ডিকিউ ইকুয়ালস টু ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি এরকম। কিন্তু এখন ঝামেলাটা হয়েছে আমরা এখানে এই পি, ওই সমচাপ প্রক্রিয়ায় পি কিন্তু স্থির ছিল। ওকে, পি স্থির ছিল, এবার কিন্তু পি স্থির না, পি চেঞ্জ হচ্ছে। এই যে আয়তন যত বাড়তিছে পি চেঞ্জ হচ্ছে, তার মানে এবার আমার এরকম একটা জিনিসের ক্ষেত্রফল বের করতে হবে। দেখ, যদি আমি এই যে এটা যদি ভি2 হয়, শেষ আয়তন হয়, এটা যদি ভি1 হয়, আমি গ্যাসটাকে এতটুকু প্রসারিত করছি তাপমাত্রা স্থির রেখে, তাইলে আমার এবার গ্যাস কর্তৃক কৃত কাজ যদি বের করতে হয়, যে এইটুকের ক্ষেত্রফল বের করা লাগবে। এখন বুঝতেই পারতেছিস এইটুকের ক্ষেত্রফল কিন্তু আয়তক্ষেত্রের মতো অত সহজ না, দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে না। এইরকম এলো পাথারি শেপ হইলে আমরা তখন ইন্টিগ্রেশন করি। তো আমরা এখন এখানেও ইন্টিগ্রেশন করব, যেই ডিডাব্লিউটাকে ইন্টিগ্রেশন করে মোট কাজের পরিমাণটা বের করব। তো আমি এখানে একটু এটা ডিডাব্লিউ যেটা ছিল, আচ্ছা আচ্ছা পিডিভি থাকুক। তো আমরা আগে এই পিডিভির মানটা, মোট কাজটা আগে ডাব্লিউ দিয়ে বের করে আনি, যে মোট কাজটা তাহলে কত হয়। এই যদি আমরা এই ক্ষেত্রে বের করতে চাই যে মোট কাজের পরিমাণ কত এই ভি1 থেকে ভি2, তাহলে মোট কাজ যদি আমি বের করতে চাই ডাব্লিউ এর পরিমাণ, তাহলে সেটা হবে এই ডিডাব্লিউ এর ইন্টিগ্রেশন করব। ওকে, তো ডিডাব্লিউ এর ইন্টিগ্রেশন করতে গেলে এখানে চলে আসবে হচ্ছে পি ডিভি। সমচাপ প্রক্রিয়ায় কি করছিলাম? সমচাপ প্রক্রিয়া এটা স্থির ছিল দেখে বাইরে নিয়ে আসছিলাম, এবার কিন্তু এটা স্থির নাই, দেখতেছিস আয়তন চেঞ্জ করছি, চাপও চেঞ্জ হয়েছে, তার মানে এটা আমি বাইরে নিয়ে আসতে পারবো না। তাহলে আমি এটাকে একটা কাজ করি, যেহেতু এই চাপটা কিন্তু আয়তনের উপরে নির্ভরশীল, তাহলে চাপ আর আয়তনের সাথে সম্পর্ক আছে এরকম একটা সমীকরণ নিয়ে আসি আমি। চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক আছে এরকম একটা সমীকরণ নিয়ে আসতেছি আমি। সেই সমীকরণটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। এই সূত্রটা কিন্তু আমরা জানি। এখন আমরা 10 নাম্বার চ্যাপ্টার পড়ে ফেলছি, অনেক কিছু জানি, 9 10ও পড়ছি, আই মিন ফিজিক্স ফার্স্ট পেপারের 10 নাম্বার চ্যাপ্টার। তাহলে এখান থেকে এই পিটাকে আমি ভি দিয়ে রিপ্লেস করব। ওকে, পিটাকে আমি ভি দিয়ে রিপ্লেস করব। তাহলে কি করতে পারি? এখান থেকে লিখতে পারি যে পি সমান সমান এন আর টি বাই ভি। এখান থেকে লিখতে পারি পি সমান সমান এন আর টি বাই ভি। এখন ওইটাকে ওখানে বসাই দিই, তাহলে এখান থেকে লিখতে পারি এন আর টি ডিভাইডেড বাই ভি ডিভি। কেন এই কাজ করলাম? কারণ চাপটা কিন্তু এবার আর স্থির নাই, আমরা গ্রাফ দেখেই বুঝতে পারতেছি, আমি ওটাকে বাইরে নিয়ে আসতে পারবো না। আচ্ছা, তাই যদি হয়, এবার আরেকটা জিনিসকে আমি বাইরে আনতে পারবো, সেটা হচ্ছে এবার কিন্তু তাপমাত্রা স্থির, আগেই বলে দিছি সমষ্ণ প্রক্রিয়া, তার মানে টি কে বাইরে আনতে পারবো। গ্যাসের মোল সংখ্যা এন, ওটাও স্থির, কারণ আমি ওই যে গ্যাসটা যে পাত্রে আছে, পিস্টন যেটা
যুক্ত, ওইখানে নতুন করে গ্যাস ঢুকাই নেই বা বের করি নেই। তাইলে এবার মোল সংখ্যাও স্থির আর মোলার গ্যাস ধ্রুবক তো স্থির, তার মানে এই পুরো জিনিসটাকে আমি বাইরে নিয়ে আসতে পারবো। এন আর টি বাই সরি এনআরটি পুরোটাকে বাইরে নিয়ে আসলাম, এনআরটি পুরোটাকে বাইরে নিয়ে আসলাম। তাহলে ভিতরে থেকে যাচ্ছে শুধু 1/v ডিভি, এটা থেকে যাচ্ছে 1/v ডিভি, এটা ভিতরে থেকে যাচ্ছে, এটা ডাব্লিউ। আচ্ছা, এবার লিমিটটা দিয়ে দিই। লিমিট কিন্তু প্রথম থেকেই বসানো যায়, আমি যদিও ধর এখানে তুই যদি লিমিট বসাইতে চাস তাহলে এখানে ফার্স্ট লিমিটটা এভাবে বসাইতে হবে, ডাব্লিউ তো ডাব্লিউ লিমিট দিতে হবে 0 থেকে ডাব্লিউ, মানে কাজ 0 থেকে ডাব্লিউ পর্যন্ত, মানে যখন যেটা পরিবর্তন হবে তার লিমিট বসাইতে হবে। এখানে ডিভি লিখে ফেলছি, এখানেও লিমিট বসাইতে হবে, যখন তখন বসাবো আমরা ভি1 থেকে ভি2 পর্যন্ত, এরকম যে পরিবর্তন হবে তার লিমিট বসাইতে হবে। তাহলে এখানেও তাই ওরকম ভি1 থেকে ভি2, তাহলে এখানে এনআরটি এখানেও হবে ভি1 থেকে ভি2। ওকে, তাহলে আমরা একটা সূত্র এখন চলে আসছে 1/x dx, এটার ইন্টিগ্রেশনের সূত্র আমরা পারি আশা করি। কি ছিল 1/x dx এর সূত্র, মনে আছে? ইন্টিগ্রেশন 1/x dx কি হইতো? ln x ছিল, ওকে ln x। তো আমি এখন ওখানে লিখতেছি, তাহলে w ইকুয়ালস টু nRT, ওই ইন্টিগ্রেশন 1/v dv, এটার মানে হচ্ছে ln v, আমাদের সূত্র, ইন্টিগ্রেশনের সূত্র। এবার আমরা এখানে লিমিটটা বসাই দিচ্ছি v1 v2। ওকে, তাইলে ব্যাপারটা যেটা দাঁড়াইলো, এই এনআরটি থাকুক, একবার ভি2 বসাবো, ওই যে উচ্চ সীমা একবার বসাইতে হয়, আবার নিম্ন সীমা বসাইতে হয়, মাইনাস লন ভি1। তো আবার এইটাকে লেখা যায় এনআরটি লন লন এ মাইনাস লন বি, এটা ইকুয়ালস ছিল লন এ বাই বি, মানে হচ্ছে ভি2 বাই ভি1, এইটা পাইলাম ডাব্লিউ। তার মানে আমরা যেহেতু একটু আগে দেখে আসছি যে ডি কিউ যতখানি তাপের পরিবর্তন হবে পুরাটাই কাজে পরিণত হবে, তাইলে এই তাহলে আমরা লিখতে পারি যে সম্পূর্ণ তাপটা এই ডি কিউকে, মানে উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করি, মানে এটা তো তাপের পরিবর্তন লিখছিলাম, তাহলে এই জায়গায় উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করি, মানে এইটাকে দুই সাইডে ইন্টিগ্রেশন করলাম, তাহলে এখানে মোট তাপ সেটা পাইলাম কিউ, এখানে পাইলাম মোট কাজ ডাব্লিউ ইকুয়ালস টু যেটা দাঁড়াচ্ছে এন আর টি লন ভি2 বাই ভি1। মানে হচ্ছে আমাকে যদি অঙ্কে কখনো বলে যে এটা একটা সমষ্ণ প্রক্রিয়া হয়েছে, আমি যদি বুঝতে পারি সমষ্ণ প্রক্রিয়া হয়েছে, যদি আমাকে বলে এই ক্ষেত্রে এই এতটুকু আয়তন পরিবর্তন করা হয়েছে, আয়তন পরিবর্তন করে মোট তাপ কত লাগছে এটাও যদি বের করতে বলে তাইলেও এই সূত্র, যদি বলে মোট কত কাজ হয়েছে তাইলেও এই সূত্র, কারণ যতখানি তাপ দিব পুরাটাই কাজে পরিণত হবে। এইটুকু বুঝছি সবাই? আচ্ছা, এই আবির বুঝছিস? হ্যাঁ, তোকেই বলতেছি। সাজিদ বুঝছিস ভাইয়া? আচ্ছা, তুই তো মাঝখানে ক্লাস একটু মিস হয়েছে বোধহয়, এই জন্য একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, যা হোক, তারপরের যে প্রসেস, আমরা তার পরের প্রসেসটাই চলে যাই। পরের প্রসেসটাই হচ্ছে আমাদের, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের ক্ষেত্রফল, মানে সহজ কথায় সবসময় আমরা কিন্তু ক্ষেত্রফলটাই বের করতেছি, কিন্তু কখনো ক্ষেত্রফল বের করতে গিয়ে আমাদের শেপ দেখা যাচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ একদম এইটা, এই শেপটা সরল শেপ না, তো সরল শেপ না হইলেই তখন আমরা ওই ইন্টিগ্রেশনের সহায়তা নেই। ওকে, আচ্ছা এবার লাস্ট প্রক্রিয়া, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। না, ম্যাথে আমরা ইন্টিগ্রেশন ইউজ করব না, ম্যাথে সরাসরি সূত্র ইউজ করব। ওকে, ম্যাথে আমরা সরাসরি সূত্র ইউজ করব, কিন্তু সূত্র কিভাবে আসছে সেটা দেখাইলাম, কারণ মাঝে মাঝে এগুলা ছোট ছোট প্রুফগুলা ইয়া আকারে আসতে পারে, মানে কোশ্চেন আকারে আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা পরের প্রসেসটাই চলে যাচ্ছি, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, তার আগে আমরা আরেকবার একটু কষ্ট করে জয়েন দিয়ে নিই, সবাই আরেকবার একটু জয়েন দেয়। হ্যাঁ, মানে সমষ্ণ প্রক্রিয়ায় তোকে তাপ বের করতে বলুক বা কাজ বের করতে বলুক একই সূত্র হবে, কারণ এইখানে প্রথমেই আমরা দেখে আসলাম যে ওখানে অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না, যা তাপ দেই পুরাটা ওই কাজে রূপান্তরিত হয়। ওকে,
আচ্ছা, এবার আমরা আসি লাস্ট যে 4 নাম্বার প্রক্রিয়া, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা আগের দিন কিন্তু এগুলার ভিডিওগুলা দেখে আসছিলাম কোন প্রক্রিয়াটা কেমন ছিল। সো আমি ধরো আমার লাল কালি এখন কালো কালি হয়ে গেছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের আহ, যেটা হইতো ওই সিস্টেমের ভিতর থেকেও তাপ বেরোইতে পারতো না, বা ভিতরে নতুন করে তাপ ঢুকতে পারতো না, এরকম একটা ব্যাপার ছিল। আবদ্ধ অবস্থায় গ্যাসটাকে সংকোচন বা প্রসারণ করা, সেখানে বাইরে থেকে ভিতরে তাপ ঢুকবে না, অথবা ভিতর থেকে বাইরে তাপ যাবে না। তার মানে এই ক্ষেত্রে তাপ স্থির, তাপ স্থির, তাপ স্থির বা তাপের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে হচ্ছে ডি কিউ ইকুয়ালস টু শূন্য। ওকে, এক্ষেত্রে আমরা ভিতর থেকে বাইরে তাপের যাওয়া আসা হইতে পারতেছে না। ওকে, এবার আসি, বা তাপের পরিবর্তনটা শূন্য হচ্ছে এই ক্ষেত্রে। এবার আমরা ওই ইয়া দেখে আসি, ওই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এই জন্য কি, এটার জন্য কিরকম হয়, ডি কিউ ইকুয়ালস টু ছিল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে এবার যেহেতু ডি কিউ শূন্য, তাহলে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, তার মানে এখানে এরকম দাঁড়াচ্ছে যে লেখা যাচ্ছে ডি ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডি ইউ, এরকম আসতেছে। তো এইটার একটা ব্যাখ্যা এখন আমরা চলে আসবো। আগের দিন একটু ছোট্ট করে ব্যাখ্যা দিছিলাম যে আমরা যদি এরকম রুদ্ধতাপীয় অবস্থায়, মানে হচ্ছে যখন একটা গ্যাস এমন একটা সিলিন্ডারের মধ্যে আছে যেটার দেয়াল সবগুলা হচ্ছে অন্তরক পদার্থ, এবং এই পিস্টনটাও অন্তরক পদার্থ, মানে তাপ বাইরে যাওয়া আসার কোনো ওয়ে নাই, এইরকম একটা গ্যাসকে যদি আমরা হুট করে সংকোচন বা প্রসারণ করি, সেটাকে বলতাম রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আই মিন তখন হুট করে চাপ আয়তন চেঞ্জ হয়ে যাবে, এরকম হবে। তাইলে সেক্ষেত্রে বলছিলাম যে যদি আমরা প্রসারণ করে ফেলি, গ্যাসের তখন তাপমাত্রা হ্রাস পাবে, আর সংকোচন করলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এরকম বলছিলাম। তো ওইটার আজকে ম্যাথমেটিক্যাল প্রুফটা আমরা দেখি। আমি বলছি যখন রুদ্ধতাপীয় অবস্থায় একটা গ্যাসকে হঠাৎ করে প্রসারণ করে ফেললে, বা রুদ্ধতাপীয় কথাটা বাদই দিলাম, ধর এরকম করে একটা গ্যাসকে যদি তুই হঠাৎ প্রসারণ করি, তো গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার রিজন কি বলছিলাম, যে আমি যখন হুট করে প্রসারণ করতেছি তখন অণুগুলা দূরে সরে যেতে হচ্ছে। দূরে সরে যেতে হচ্ছে মানে তাদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বলগুলা ছিল সেগুলোকে ছিন্ন করে দূরে সরে যাইতে হচ্ছে। অথচ আমি এই গ্যাসটাকে বাইরে থেকে কোনো তাপ দিচ্ছি না। তাইলে ও ওই কাজ করার শক্তি, ওই আন্তঃআণবিক বন্ধন ছিন্ন করার শক্তিটা কই পাবে? তাইলে ও তখন যেটা করবে, ও নিজের ভিতরে যে শক্তি জমা ছিল, তার ভিতরে যে শক্তি জমা ছিল, অন্তস্থ শক্তি, সেই অন্তস্থ শক্তির কিছু অংশ ব্যয় করে সে ইয়া করবে, আই মিন অণুগুলা দূরে সরবে, মানে ওই আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে ছিন্ন করবে। তার মানে প্রসারণ করতে গেলে সে অন্তস্থ শক্তির কিছু অংশ নিয়ে নিচ্ছে। ওকে, তাহলে তখন গ্যাসটার অন্তস্থ শক্তি কমে যাচ্ছে, মানে তার তাপমাত্রাটা হ্রাস পাবে, ও ঠান্ডা হয়ে যাবে। তো এইটাই দেখ ম্যাথমেটিক্যালি এখানে বোঝা যাচ্ছে। আমাদের প্রসারণ করা মানে কি, প্রসারণ মানে ডিডাব্লিউ ছিল পজিটিভ। তার মানে একটা গ্যাসকে যখন প্রসারণ করতেছি, ডিডাব্লিউ এর মান যদি পজিটিভ হয়, তখন ডিউ এর মান কি আসতেছে, যখন অন্তস্থ শক্তির পরিবর্তনটা তখন কিরকম হচ্ছে, যখন আমি এখানে লিখতেছি, যখন ডিডাব্লিউ ইকুয়ালস, এটা পজিটিভ হচ্ছে, মানে যখন আমরা প্রসারণ করতেছি এটা পজিটিভ হওয়া মানে এটা কিন্তু ডিইউ তখন কিন্তু নেগেটিভ আসতেছে, তখন ডিইউ কিন্তু নেগেটিভ হচ্ছে। ওকে, এটার যদি পজিটিভ মান আসে, ধর আমি এরকম দেখাইলাম যে 100 জুল পজিটিভ মান, তাহলে ডিইউ কত হবে, তখন ডিইউ এরকম হবে -100 জুল, এরকম ব্যাপারটা। তার মানে যখন কাজের মানটা ধনাত্মক, এর মানে বোঝাচ্ছে যে আমি যখন গ্যাসটাকে প্রসারণ করতেছি তখন তার ডিইউ বা অন্তস্থ শক্তির পরিবর্তন ঋণাত্মক আসা, মানে তার অন্তস্থ শক্তি হ্রাস পাইছে, মানে গ্যাসটা ঠান্ডা হয়ে গেছে। তাইলে এই কথাটা এখানে লিখতেছি আমি, যে অর্থাৎ
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় মানেই হঠাৎ করে, হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাস প্রসারিত করলে গ্যাসকে প্রসারিত করলে করলে এর অন্তস্থ শক্তি হ্রাস পাচ্ছে। ডিউ নেগেটিভ হওয়া মানে হ্রাস পাচ্ছে। এর অন্তস্থ শক্তি হ্রাস পায়। আচ্ছা, অন্তস্থ শক্তি হ্রাস পাওয়া মানে যে তাপমাত্রা হ্রাস পাওয়া, সেটাও আমরা একটু ওই যে ওইটা থেকে বলে আসি। এই যে গ্যাসের শক্তি আসছিল কোত্থেকে, ই ইকুয়ালস টু আবারও সেই 3/2 nRT। এখান থেকেই দেখা যায় ই হ্রাস পেলে ই আর টি যেহেতু পরস্পর সমানুপাতিক, অন্তস্থ শক্তিটা কিন্তু ই ছিল গতি শক্তিগুলা, তার মানে ই হ্রাস পাইলে টি হ্রাস পাবে, এই দুইটা যেহেতু সমানুপাতিক, তাইলে অন্তস্থ শক্তি হ্রাস পায় অর্থাৎ তাপমাত্রা হ্রাস পায়, মানে গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ তাপমাত্রা হ্রাস পায়। একইভাবে এখন আমার কষ্ট কম হবে, তোরা আরেকবার লিখতে পারিস, অথবা তোরা অনুরূপ এভাবে লিখতে পারিস যে আমি যদি এখন বলি যে ডেল্টা এই ডিডাব্লিউ এটা নেগেটিভ হয়েছে, তার মানে এটা যদি -100 জুল হয়, তার মানে আমি গ্যাসটাকে সংকোচন করছি, তখন ডিইউ এর মানটা কত আসবে? তখন ডিইউ আসবে ওই যে মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে ডিইউ আসবে 100 জুল। তার মানে অন্তস্থ শক্তির মান তখন বৃদ্ধি পাবে, এরকম অবস্থা। এইটা যদি নেগেটিভ হয় তখন ডিইউ আসতেছে পজিটিভ। তার মানে যখন ডেল্টা ইউ নেগেটিভ তখন ডিইউ মানে অন্তস্থ শক্তির পরিবর্তন পজিটিভ। এর মানে কি, যখন গ্যাসটাকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে যদি সংকুচিত করি এর অন্তস্থ শক্তি এবার হচ্ছে বৃদ্ধি পাবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পায়। এটুকু বুঝছি সবাই? আচ্ছা, এটা যদি বুঝিস, এটার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে তোর ওই যে ফায়ার এক্সটিংগুইশার দেখছিস না, ওই যে কার্বন ডাইঅক্সাইড থাকে যে ওই মার্কেটগুলোতে ঝুলানো থাকে, বা বাসা বাড়িতেও সিঁড়িতে যেগুলো ঝুলানো থাকে আর কি। ওকে, তো ওই জিনিসটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড অনেক চাপে আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু অনেক চাপে আছে ওখানে। তো এই ইয়াটা যদি আমরা ওইটার পিনটা খুলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে ওই ইসের মধ্যে কোনো পলি বা কোনো একটা কি বলবো পাত্রের মধ্যে হুট করে যদি প্রসারিত হইতে দেই জায়গা জুড়ে, তাইলে ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যখন বেরোয় আসে সেটা অনেক ঠান্ডা হয়ে যায়। এজন্য ওটা দিয়ে আমরা আগুন নিভাইতে পারি। কেন ঠান্ডা হয়ে যায়? সে সংকুচিত অবস্থায় ছিল, হুট করে প্রসারিত হয়েছে। ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা সংকুচিত অবস্থায় ছিল, হুট করে প্রসারিত হয়ে গেছে, তার মানে আয়তন বৃদ্ধি পাইছে। আর আয়তন বৃদ্ধি পাইলে আমরা বলছি যে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়, ঠান্ডা হয়ে যায়, এবং সেটা ওই ঠান্ডা হয়ে যাওয়ার কারণে ওই কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা তখন ওই ইয়া করতে পারতেছি, আগুন নিভাইতে পারতেছি। এটা একটা। আবার ওই কার্বন ডাইঅক্সাইডটা ওই ইসের মধ্যে নিলে, পলিথিন বা কিছুর মধ্যে নিলে, তুই যদি ওই মুখে ধরে ওই পিনটা খুলে দিই, হুট করে কার্বন ডাইঅক্সাইড যদি ওই পলিথিনের মধ্যে প্রবেশ করে, তখন দেখা যায় পলিথিনের মধ্যে ড্রাই আইস হয়ে গেছে। ওই কার্বন ডাইঅক্সাইড যে শুষ্ক বরফ হিসেবে থাকে ওটা দিয়ে, এবং ইনস্ট্যান্ট সেটা বরফ হয়ে যায়, এরকম এতটাই ঠান্ডা হয়ে যায়। ওকে, আচ্ছা, তো এখন আসি আহ এবার আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য গ্রাফটা যদি আঁকি, গ্রাফটা কেমন হবে? এই সে পি আর এই বরাবর ভি। তাহলে আমরা হুট করে আয়তনটা V1 থেকে V2 বানাই ফেলবো। যেহেতু হুট করে করতেছি, চাপটাও হুট করে কমে যাবে। তখন ধর একদম ইসের ক্ষেত্রে ওই যে বয়েলের সূত্রের ক্ষেত্রে বা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটাকে আস্তে আস্তে বাঁকায় নামাইছিলাম। এবার ব্যাপারটা এরকম হবে, এখানে চাপ ছিল, হুট করে এরকম নেমে যাবে। ওকে, খুব দ্রুত নেমে যাবে, গ্রাফটা অনেক খারাপ ভাবে নেমে যাবে। আগেরটা যেমন স্লোলি নামতেছিল ওরকম স্লোলি নামবে না। দুইটার তুলনা আমি দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এবং এখানে কি হয়েছে,
এইখানে তাপমাত্রা যদি টি1 থাকে, এখানে কিন্তু আর টি1 নাই, এখানে কিন্তু তাপমাত্রা টি2 হয়ে গেছে, কারণ আমরা দেখছি শীতল হয়ে আসে সে যদি প্রসারণ করি। এইটার সাথে যদি আমি সমষ্ণ গ্রাফের তুলনা করি, সমষ্ণ হলে কি হইতো, সমষ্ণ হলে কিন্তু তাপমাত্রা স্থির থাকতো, তাহলে তখন যদি এই ভি1 থেকে ভি2 প্রসারিত করতাম, টি1 তাপমাত্রার জন্য এরকম একটা গ্রাফ পাইতাম। ধর এরকম আস্তে আস্তে নামতো। ওকে, আবার এই যে টি2 তাপমাত্রার জন্য, এটার জন্য এরকম আর একটা গ্রাফ পাইতাম, মানে দুইটা ভিন্ন তাপমাত্রায়। যদি আমি দুইটার তফাৎ দেখাইতে চাই যে সমষ্ণ হইলে কিরকম হইতো, তার মানে এই টি1 তাপমাত্রায় সমষ্ণ হইলে তখন তাপমাত্রা স্থির থাকতো এবং গ্যাসের আয়তন চেঞ্জ করতাম, এরকম আস্তে আস্তে চাপ পরিবর্তন হইতো, পুরাটা জায়গায় তাপমাত্রা টি1ই থাকতো। এবং টি2 তাপমাত্রার জন্য গ্রাফটা আঁকলে এরকম চেঞ্জ হইতো। কিন্তু এখন কি হচ্ছে, হুট করে এই যে এক ভি1 থেকে ভি2 আনতেছি, হুট করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা হচ্ছে সমষ্ণর জন্য। ওকে, সমষ্ণ, সমষ্ণ হইলে তাপমাত্রা স্থির থাকতো, টি1 তাপমাত্রায় একরকম গ্রাফ পাইতাম, টি2 তাপমাত্রায় আরেক রকম গ্রাফ পাইতাম। কিন্তু এই ক্ষেত্রে হুট করে আয়তন চেঞ্জ হচ্ছে, চাপও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তাপমাত্রা টি1 থেকে টি2 নেমে গেছে। তো এটা হচ্ছে রুদ্ধতাপীয়র জন্য। যদি আমি দুইটার মধ্যে তফাৎ দেখাই, তাহলে তফাৎটা এরকম। তার মানে বোঝা যাচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ দেখতে একই রকম মোটামুটি, বাট একটা খুব দ্রুত, আই মিন খারাপভাবে নেমে যাচ্ছে, আর একটা একটু স্লোলি নামতেছে। এই হচ্ছে ব্যাপারটা, বুঝছি সবাই? আচ্ছা, কে বুঝিস নাই? তিনটা গ্রাফ একরকম না। যদি সমষ্ণ প্রক্রিয়ার জন্য করতাম, তাহলে এই যে এর যে গ্যাসটার যে আদি তাপমাত্রা ছিল টি1, ওই তাপমাত্রায় একরকম গ্রাফ আসতো পুরাটা সময় জুড়ে। এই ভি1 থেকে ভি2 নিতাম, একই তাপমাত্রা থাকতো, এই পুরাটা সময় জুড়ে টি1ই থাকতো। আবার যদি টি2 তে করতাম, পুরাটা সময় জুড়ে টি2ই থাকতো। কিন্তু আমরা যখন রুদ্ধতাপীয়র জন্য করতেছি, সে টি1 গিয়ে শুরু করে টি2 তে নেমে আসতেছে হুট করে, একই আয়তন পরিবর্তনের জন্য। এবার কি বুঝছিস নামি? পি বনাম ভি, দুইটাই পি বনাম ভি। আচ্ছা, আমি আলাদা আলাদা করে আঁকি। পি বনাম ভি, ওকে। আমি ইসের জন্য আঁকতেছি, ওই ধর একটা গ্যাস এখন টি1 তাপমাত্রায় আছে, ধর টি1 তাপমাত্রা চিল্লাইলে আসলে কিছুই বোঝা যায় না। তো আমরা ধরে নিলাম এখন গ্যাসটা ধর এই কক্ষ তাপমাত্রায় আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। ওকে, তো আমি গ্যাসটার আয়তন এই যে সমষ্ণ প্রক্রিয়ায় আমি গ্যাসটার আয়তন আস্তে আস্তে চেঞ্জ করতেছি। আই মিন তখন আয়তন স্লোলি পরিবর্তন হচ্ছে, চাপেরও স্লোলি পরিবর্তন হচ্ছে। এবং এই জাস্ট এই রুমের মধ্যে একটা পিস্টন, ধর একটা ইসের মধ্যে, ওই সিলিন্ডারের মধ্যে এরকম সিলিন্ডার নিচে, এবার সমষ্ণ প্রক্রিয়া এরকম সিলিন্ডার হবে যে সিলিন্ডার পরিবেশের সাথে তাপের আদান প্রদান করতে পারবে। আই মিন এইখানে যে গ্যাসটা আছে, সেই গ্যাসের বাইরের দেয়াল অপরিবাহী না। ওকে, সেগুলা পরিবেশের সাথে তাপের আদান প্রদান করতে পারে এরকম। ওকে, তাহলে এই প্রক্রিয়ায় আমি কি করলাম, এই রুমের মধ্যে এই সিলিন্ডারটাতে একটা ইয়া নিলাম, পিস্টন নিয়ে এটাকে প্রসারণ করলাম স্লোলি। ওকে, তার মানে তখন আহ, তাপমাত্রার তাপের আদান প্রদান হইতে পারবে, এরকম হইতে পারবে। তো এই ক্ষেত্রে গ্যাসটার তাপমাত্রা স্থির থাকবে, কারণ 30 ডিগ্রি সেলসিয়াস রুমের টেম্পারেচার এটাই থাকবে। তার মানে শুরু করছিলাম 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে, আমি এটাকে ধরে ভি1 থেকে ভি2 তে প্রসারিত করে নিয়ে আসলাম। তার চাপটা আস্তে আস্তে চেঞ্জ হবে, কিন্তু এই গ্যাসটার তাপমাত্রা পুরাটা সময় জুড়ে টি1ই থাকবে, পুরাটা সময় জুড়ে টি1ই থাকবে। ওকে, তার মানে এখানে শুরু হয়েছিল টি1 থেকে এবং শেষে গিয়ে ওইখানে টি1ই আছে, তাপমাত্রা একটু চেঞ্জ হয় নাই। হ্যাঁ ভাইয়া, কি তাপমাত্রা দেখায় না? না, রেখা কিন্তু তাপমাত্রা দেখাচ্ছে না, এখানে রেখা কিন্তু তাপমাত্রা দেখাচ্ছে না, রেখা দেখাচ্ছে চাপের পরিবর্তন আয়তনের সাথে। আর আমি মুখে বলে দিলাম ওই যে তাপমাত্রাটা 30 ডিগ্রি সেলসিয়াসে আছে। ওকে, আই মিন আমি যদি আয়তন পরিবর্তন, আচ্ছা তাহলে যে আমি যেহেতু বলেই ফেল, ইয়া সরি, আমি যেহেতু বলেই ফেললো যে তাপমাত্রার পরিবর্তনটা যদি আমি রেখা দেখাইতে চাইতাম, তাহলে এই ক্ষেত্রে এরকম গ্রাফটা হইতো। ভি বনাম টি এর যদি গ্রাফ আঁকতাম এখানে, তাহলে এরকম হয়তো আয়তন পরিবর্তনের সাথে সাথেও তার তাপমাত্রা স্থির থাকতো, এই যে পুরোটা সময় জুড়ে টি স্থির এরকম হয়েছে। ওকে, কিন্তু এইবার
এই যখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিচ্ছি তখন সিলিন্ডারটা এরকম, এটা একটা অপরিবাহী সিলিন্ডার পুরোপুরি। এবার গ্যাসটাকে হুট করে চেঞ্জ করলাম, এই মানে হুট করে প্রসারণ করলাম, V1 থেকে V2 তে নিয়ে আসলাম। এবার গ্রাফটা দেখতে এরকম হয়ে যাবে। এই টি অন থেকে শুরু করছিলাম, এরকম হুট করে আয়তন চেঞ্জ হয়ে গেছে। ওকে, তখন এই তাপমাত্রা যেটা টি অন দিয়ে শুরু করছিলাম, ধর 30°C তাপমাত্রা ছিল, এখন এখানে গিয়ে T2টা 30°C থাকবে না, পুরোটা সময় জুড়ে তার তাপমাত্রা একে থাকবে না। তাহলে আগে যদি 30°C থাকে, এটাকে 30 + 273 কেলভিনে নিয়ে লেখা যায় আর কি। আচ্ছা, যা হোক, ধর এবার এটা নিচে নেমে আসছে, ধর গ্যাসের তাপমাত্রা 15°C চলে আসছে, 15 + 273। এটাই বুঝাইতে যাচ্ছি। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা হ্রাস পেয়ে যাবে, কিন্তু সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রাটা স্থির থাকবে। তো এটার যে T2 তাপমাত্রা, এটার যে T1 তাপমাত্রা, এই দুইটা তাপমাত্রায় যদি আমি আলাদা আলাদা আবার গ্রাফ আঁকতাম, আই মিন ইসের জন্য, আবার যদি সমুষ্ণ প্রক্রিয়ার জন্য T2 তাপমাত্রা একই, তখন আরেকটা গ্রাফ পাওয়া যাবে, কিন্তু সেটা এই যে দেখতে এরকমই হবে, স্লোলি নামবে। এখানে পুরোটা সময় জুড়ে তাপমাত্রা T2ই থাকবে। কিন্তু তার মানে সমুষ্ণ প্রক্রিয়ার জন্য T1 আর T2 তাপমাত্রা আলাদা আলাদা গ্রাফ পাচ্ছি, আর এখানে একই গ্রাফের মধ্যে T1 থেকে T2 চলে আসছে, তাপমাত্রা হ্রাস পেয়ে গেছে। এবার বুঝছিস আমি? কিছুটা বোঝা গেছে? আচ্ছা, কিছুটা বোঝা গেলেই হবে, আর সামনে গিয়ে আমরা আরো ক্লিয়ার হব। কিন্তু এই ব্যাপারটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে যে আহ, ইয়া দুই ক্ষেত্রেই আমরা চাপের সাথে আয়তন যখন চেঞ্জ করতেছি, দুই ক্ষেত্রেই আয়তন বাড়াইলে চাপ কমে যাচ্ছে, দুই ক্ষেত্রে আয়তন বাড়াইলে চাপ কমে যাচ্ছে। সো দুইটার গ্রাফই অ্যাকচুয়ালি উপর থেকে নিচে নামতেছে, এরকমই হচ্ছে, কিন্তু একটা খুব দ্রুত কমে যাচ্ছে, আর একটা স্লোলি কমতেছে, এটাই হচ্ছে ডিফারেন্স। আমি এই যে সমষ্ণ প্রক্রিয়ায় এই যে এরকম করেই যদি একটা গ্যাসকে আবার হুট করে প্রসারণ করে ফেলি, তখন এটার গ্রাফটা আবার হুট করে নেমে যাবে, মানে রুদ্ধতাপীয় ব্যাপারটা হয়ে যাবে। ওকে, তো রুদ্ধতাপীয় ব্যাপারটা মানেই হচ্ছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে এমন প্রক্রিয়া যেখানে সিস্টেম সুযোগ পাবে না তাপের আদান প্রদান করার, হুট করে ওর মধ্যে চেঞ্জ চলে আসবে। ওকে, না মানে কোশ্চেনে নাকি আগের দিন যে ভিডিও দেখাইছিলাম মনে আছে নাকি? না, তোর যদি কোশ্চেনে আসে, কোশ্চেনে তখন এরকম বলে দিবে, কোনো একটা ক্লু দেওয়া থাকবে যেটা দিয়ে তুই বুঝে যাবি যে এটা সমষ্ণ প্রক্রিয়া না রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই কথাটা রুদ্ধতাপীয় হইলে বলাই থাকবে যে হঠাৎ করে প্রসারণ করা হইলো, হঠাৎ করে সংকোচন করা হইলো। আরেকটা জিনিস বলা থাকবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, আমরা সামনে গিয়ে ওটা পেয়ে যাব, যে রুদ্ধতাপীয় গ্রাফটা এই যেমন ইসের ক্ষেত্রে, বয়েলের ক্ষেত্রে যে সূত্রটা এরকম ছিল, পিভি ইকুয়ালস টু ধ্রুবক। বয়েলের ক্ষেত্রে আমরা এটা পড়ে আসছিলাম, পিভি সমান সমান ধ্রুবক, মানে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, আই মিন এই যে এই ক্ষেত্রে সূত্রটা এটা, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর এই ক্ষেত্রে সূত্রটা এরকম হবে, পিভি গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা আমরা নেক্সট ক্লাসে এটার প্রুফ দেখব, সামনে এগুলার প্রুফ পাবো, এখানে একটা গামা চলে আসবে। তার মানে দুইটা সূত্র দেখতে প্রায় একই রকম, জাস্ট ওখানে কি হচ্ছিল, ওই সূত্রের মধ্যে পি আর ভি এর সম্পর্কটা এরকম, পি প্রপোর্শনাল টু 1/v। তার মানে ওই ভি এর পাওয়ারটা ছিল 1 এখানে, এই যে, আর পরের ক্ষেত্রে, বা ভি প্রপোর্শনাল টু 1/p যেটাই বলুন এখানে, পরের ক্ষেত্রে সূত্রটা এই ভি এর একটা পাওয়ার চলে আসছে। ওকে, তো ব্যাপারটা এরকম, তুই অ ইকুয়ালস টু 1/x এটার গ্রাফ আঁকিস, আর অ ইকুয়ালস টু 1/x² বা 1/x³ এগুলার গ্রাফ আঁকলে দেখবি ওগুলো একটু দ্রুত নেমে আসতেছে। ওকে, আর এক্সটা একটু স্লোলি নামে। যত এখানে পাওয়ারের মানটা বাড়তে থাকে, ওইটা তাড়াতাড়ি নামে, খুব দ্রুত নামে। আমার যেটুকু পসিবল বললাম, এরপরেও যদি না বুঝিস সমস্যা নাই, কারণ সামনে আমরা এই জিনিসটা আরো আস্তে আস্তে ক্লিয়ার হইতে থাকবো যে আসলেই কেন এইরকম চেঞ্জ হচ্ছে। তো এই সে পর্যন্ত ভালো থাকিস সবাই, আজকে এই পর্যন্তই রাখতেছি তাহলে, হ্যাঁ? আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।